নমস্কার, আমি সুমন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণা নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। বহু প্রাচীনকাল থেকে ভারতীয় হিন্দু সমাজ বিভিন্ন জাতে বিভক্ত, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর এই বিভাজনের ফলেই কিন্তু সমাজের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পেশার কাজকর্ম করত। সমাজের এই বিভাজনের ফলে যুগ যুগ ধরে সমাজের একটা বড় অংশের মানুষকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হতে হয়েছে। এই বৈষম্য ও বঞ্চনার কারণে মানুষে মানুষে তৈরি হয়েছে অসমতা। এই সামাজিক বিভাজন ও অসমতাকে দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য ডক্টর বি.আর. আম্বেদকর আজীবন লড়াই চালিয়ে গেছেন। আমরা সকলেই জানি যে ভারতীয় সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়। তিনি যখন ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব পান, তিনি বুঝেছিলেন যে সমাজে যারা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণী, এই মানুষগুলোর সামাজিক ন্যায়কে সুনিশ্চিত করার জন্য কিছু রক্ষা কবচের দরকার। আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণা স্বাধীনতা, সাম্য ও মৈত্রী, এই তিনটি মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার সামাজিক ন্যায়ের মূল লক্ষ্য ছিল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এই সমস্ত কিছুর নির্বিশেষে সমস্ত মানুষের ধরনের যে রকম অসাম্য আচরণ হয় সেই অসাম্যতাকে দূর করা। এবারে আমরা জানবো যে সামাজিক ন্যায়ের ধারণাটা কি। দেখো, সামাজিক ন্যায় হলো সমস্ত ধরনের অসাম্যের অবসান, সামাজিক, অর্থনৈতিক কাজকর্মের ক্ষেত্রে সকলের সমান সুযোগের ব্যবস্থা করা। আম্বেদকরের সামাজিক ন্যায়ের ভাবনা ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। যেমন ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বলা হয়েছে যে ভারতের প্রতিটি নাগরিককে আইনের চোখে সমান এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষণের কথা বলা হয়েছে। 15 নম্বর ধারায় যদি লক্ষ্য করা হয়, দেখা যাবে যে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে কোনো রকম বৈষম্য না করার কথা বলা হয়েছে। 16 4 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র যদি মনে করে সরকারি চাকরিতে কোনো একটা শ্রেণীর মানুষের যথাযথ প্রতিনিধিত্ব নেই, তবে তাদের ক্ষেত্রে চাকরিতে নিয়োগের জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। 17 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ধরনের অস্পৃশ্যতাজনিত আচরণ নিষিদ্ধ করা হয়েছে। 19-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার থাকবে সকলের। 19-এর 1-এর নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের যে কোনো অঞ্চলে বসবাসের অধিকার রয়েছে সকলের। এই ধারাগুলো ভারতীয় সংবিধানে এর জন্যই যুক্ত করা হয়েছে যাতে এই পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সাথে কোনো রকম যাতে বৈষম্যমূলক আচরণ না হয়। ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে, যেখানে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে, তা কার্যকর করার জন্য শোষণের অবসানের ঘটানো দরকার। কারণ শোষণমূলক সমাজ ব্যবস্থায় কখনোই ন্যায় কার্যকর হতে পারে না। একথা মাথায় রেখেই সংবিধানের 23 ও 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া আম্বেদকর সংখ্যালঘুদের যাতে স্বার্থ রক্ষা করা যায় তার জন্য কিছু সাংবিধানিক আরও রক্ষা কবচের তিনি প্রয়োজনীয়তা মনে করেছিলেন, স্পেশালি যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের জন্য। যেমন 29-এর 2 নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা বা অন্য কোনো কারণে ভর্তির ক্ষেত্রে কোনো বাধা তৈরি করা যাবে না। এই ধারাটা তৈরি করার মোটিভ এটাই ছিল যে যারা পিছিয়ে পড়া শ্রেণী, ধরো যারা কালো রঙের দেখতে, এটা নিয়ে অনেক রেসিজম হয় যে আমি ফর্সা তুমি কালো, তো স্বাভাবিকভাবেই এই বর্ণের ভিত্তিতে বহু ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। কারো যদি সামর্থ্য থাকে যে একটা ভালো স্কুলে পড়বে, ভালো কলেজে পড়বে, সেখানে তার গায়ের রঙের উপর ভিত্তি করে যদি তার সাথে ডিসক্রিমিনেশন হয়, তার জন্য সেফগার্ড দরকার, প্রোটেকশনের দরকার। তার জন্যই 29-এর 2 নম্বর ধারা। 30 নম্বর ধারায় বলা হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও পরিচালনা করতে পারবে এবং সরকারি সাহায্য প্রদানের ক্ষেত্রে কোনো বৈষম্য করতে পারবে না। মানে এই সংখ্যালঘু শ্রেণী যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, তাহলে সেখানে সরকার কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে হেল্প করতে পারবে। সরকার কিন্তু সেখানে কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না, সেই কথাটা বলা হয়েছে।
এছাড়া সংবিধানের ৩৩০ নম্বর ধারায় বলা হয়েছে যে তপশিলি জাতি ও উপজাতি মানুষের জন্য লোকসভাতে আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে। সংবিধানের ৩৩২ নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্য বিধানসভাগুলিতে তপশিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে। আম্বেদকর জানতেন যে সংবিধানের যে সকল সুবিধা পিছিয়ে পড়া মানুষদেরকে দেওয়া হলো তা খর্ব করার জন্য সমাজের কিছু ক্ষমতাবান মানুষ যাদের আধিপত্য রয়েছে তারা সবসময় চেষ্টা করবে এই পিছিয়ে পড়া মানুষদেরকে দেওয়া স্পেশাল পাওয়ারগুলোকে নষ্ট করার জন্য। কোনো মানুষের যাতে মৌলিক অধিকার লঙ্ঘিত না হয় তার জন্য সংবিধানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে। কোনো মানুষের যদি কোনো কারণে মৌলিক অধিকার খর্বিত হয় বা লঙ্ঘিত হয় তবে সে ৩২ নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে এবং ২২৬ নং ধারা অনুযায়ী হাইকোর্টের কাছে ন্যায় বিচার চাইতে পারে। আম্বেদকর এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছিলেন। আম্বেদকর দলিত, আদিবাসী সমাজের পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছিলেন ঠিকই, তার পাশাপাশি তিনি নারীদের ক্ষমতায়নের পক্ষেও কথা বলেছেন। ভারতীয় সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, তাই মহিলাদের বিভিন্ন বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়। ভারতের একটা বড় অংশের মহিলারা আজও সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাগত দিক থেকে নিজেদের উন্নতির কোনো সুযোগ সুবিধা পায়নি। বিভিন্ন আইন, সাংবিধানিক রক্ষাকবচ থাকা সত্ত্বেও আজও ভারতের বিভিন্ন প্রান্তের নারীদের বিভিন্ন অমানবিক আচরণের শিকার হতে হয়, যেমন নারী নির্যাতন, অপহরণ, খুন, ধর্ষণ, কন্যা ভ্রূণ হত্যা, পণ দিতে না পারার জন্য হত্যা করা, যৌন নিপীড়ন প্রভৃতি ধারাবাহিকভাবে ঘটে চলেছে। কিছুদিন আগেই কলকাতায় দুটো ঘটনা ঘটে গেল, ধর্ষণের ঘটনা। তো এই জিনিসগুলোকে কিন্তু সমাজ থেকে দূর করা যাচ্ছে না, যতই সাংবিধানিকভাবে সেফগার্ড দেওয়া হোক না কেন, সেগুলোকে সরানো যাচ্ছে না সমাজ থেকে। তাই বলা যেতে পারে যে রাষ্ট্র মহিলাদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। একইভাবে সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও শিক্ষাগত দিক থেকে তারা পুরুষদের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। বর্তমানে এই বিশ্বায়নের যুগে উদারীকরণ ও বেসরকারীকরণের পথে রাষ্ট্র যেভাবে হাঁটছে, এতে কিন্তু এই দরিদ্র, দলিত, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই বিশ্বায়নের যুগে শিক্ষার যে খরচটা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু দলিত শ্রেণীর মানুষদের কখনোই অ্যাফোর্ড করা সম্ভব নয়। কারণ আজকের যুগে একটা বেসরকারি স্কুলে ভর্তি করতে গেলে বাচ্চাদের 40-50 হাজার টাকা বাবা মায়ের জমা করতে হয়, যেটা একটা দলিত শ্রেণীর মানুষের জন্য কখনোই সম্ভব না। তারপর মাসে মাসে 10-12 হাজার টাকা করে তার বেতন দেওয়া, সেটা কিন্তু তারা কখনোই অ্যাফোর্ড করতে পারবে না। কারণ দেখা যায় একটা দলিত শ্রেণীর মানুষের মাস গেলে তার আয় থাকে টোটালে 10,000, 8,000, 9,000, 10,000, 12,000 এমন। সেখানে কি করে তার বাচ্চার জন্য সে 10,000, 12,000 টাকা দেবে? স্বাভাবিকভাবেই পারবে না। তার বাচ্চাদেরকে তার ভর্তি করতে হবে সরকারি স্কুলে, আর সরকারি স্কুলের যে শিক্ষার স্ট্যান্ডার্ড এবং বেসরকারি স্কুলের যে শিক্ষার স্ট্যান্ডার্ড সেটা আকাশ পাতাল তফাৎ। এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ যে চাকরিগুলো রয়েছে, যে উচ্চ পদস্থ যে কর্মচারীগুলো রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে এই বেসরকারি স্কুল থেকে পড়া ছাত্রছাত্রীরাই আগে পৌঁছতে পারবে, তারাই সেখানে পৌঁছতে পারবে, ঠিক আছে? এবং এই দলিত শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব কিন্তু দিন দিন আরও কমতে থাকবে। তাই রাষ্ট্র যদি সকলের উচ্চ গুণমানের প্রাথমিক শিক্ষা, উন্নত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, শিক্ষার সুযোগ বৃদ্ধি, বেসরকারি যে স্কুলগুলো রয়েছে, বেসরকারি যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, সেগুলোতে যদি এই দলিত শ্রেণীর মানুষের জন্য সংরক্ষণের ব্যবস্থা না করে, তাহলে কিন্তু এই মানুষগুলোকে কখনোই আমরা সামাজিক যে মূল ধারা, সেই মূল ধারায় নিয়ে আসতে পারবো না। এদের আপলিফমেন্ট কখনোই সম্ভব না। তাই এদের আপলিফমেন্টের জন্য রাষ্ট্রের কিন্তু উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রের উদ্যোগ ছাড়া কখনোই সম্ভব না। কারণ বেসরকারি যে কোনো সেক্টরই সবসময় নিজের প্রফিটের দিকে রান করতে চাইবে, ঠিক আছে? কারণ এই যারা দলিত শ্রেণীর মানুষ, তারা যেহেতু সরকারি স্কুল থেকে পড়াশুনো করছে, তাদের ইংরেজিটা অত ভালো হবে না। স্বাভাবিক, মানে ইন জেনারেল ধরে নেওয়া যাক যে তারা ইংরেজিতে অতটা ভালো কথা বলতে পারবে না। তাদের যে দক্ষতাটা, সেটা একটা বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীর থেকে অনেকটাই কম হবে। তাই কর্পোরেট কখনোই চাইবে না যে এদেরকে নিয়ে আমি আমার লস করি।
তাই এক্ষেত্রে রাষ্ট্রের কিন্তু হস্তক্ষেপের প্রয়োজন। রাষ্ট্র যেভাবে বিশ্বায়নের ফলে নিজের হাত গুটিয়ে নিচ্ছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্র থেকে, এটি করলে কিন্তু সমাজের মধ্যে একটা সময় প্রচুর পরিমাণে অসাম্য চোখে পড়বে। আর ডক্টর বি.আর. আম্বেদকরের এই স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।